এখন আমরা যে নেক্সট পড়ুম কি এখন পর্যন্ত যতগুলো আমরা পড়লাম এখানে দুই টাইপ অফ সেল থাকে, একটা ইলেকট্রোলাইটিক সেল আর একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, আগে আমরা মেটালিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর উপরে পড়ছি। মেটালিক কন্ডাক্টরে আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে আমরা মেটালিক কন্ডাক্টরের হিসাবে ডাকি ক্যান কি হে থ্রো দি মুভমেন্ট অফ ইলেকট্রনে এরা কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি। ঠিক আছে, আচ্ছা, তো এখন যে আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরও আমি জানি যে এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে থ্রো দি মুভমেন্ট অফ আয়নের মুভমেন্ট দিয়ে। ঠিক আছে, আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে আমরা আয়নিক কন্ডাক্টর হিসাবে জানি। ঠিক আছে, আগেও আমরা পড়ছি যে যোনগুলা সাবস্টেন্স ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ওগুলা আমরা কী করি, ইলেকট্রোলাইটের যে ডেফিনিশন হয় তো এমনি তুমি লিখতে পারবো, দো সাবস্টেন্স হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি আর নোন এজ ইলেকট্রোলাইট। আর যোনগুলা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবো না ওগুলা কোয়া হইব নন ইলেকট্রোলাইট। এই জিনিসটা আর আগে আমরা আরও পড়ছিলাম যে ইলেকট্রোলাইট দুই টাইপের হয়, একটা স্ট্রং একটা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট ওগুলো পড়াতে যোনগুলা কমপ্লিটলি ডিসোসিয়েট হইতো ইন দিয়ার রেসপেক্টিভ আয়ন। আর উইক ইলেকট্রোলাইট যোনটা আসলো ওগুলা পুরো ডিসোসিয়েট হইতো না। আর স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল আমরা পড়ছিলাম NaCl, H2SO4, দুনিয়া এক্সাম্পল পড়েছিলাম আমি। ইলেকট্রোলাইটের উপরে আমরা পড়ছিলাম দুনিয়ার কথা। উইক ইলেকট্রোলাইটের উপরে আমরা এক্সাম্পলও পড়ছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আরও কতগুলো আমরা এখানে পড়ছিলাম। এখন যোনটা আমরা পড়ব ডিপেন্ডিং আপন ইলেকট্রিসিটি কোন টাইপের মানে কন্ডাক্ট হয়েছে। ওই দুটো টাইপের মধ্যে আমরা দুই টাইপ অফ সেল পড়ুম, যোনটার মধ্যে আমরা প্রথম পড়ুম ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেলের কি দেখো ডিফারেন্ট কেন করবা, ইট কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এখানে যা কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হইব, কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যোনগুলা রিয়াকশন হইব ওই কারণে ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে যাব। আর এখানে যে কেমিক্যাল রিয়াকশন হইব যে এগুলা যে আছে এগুলা আছে স্পন্টেনিয়াস হইব। এখানে যে কেমিক্যাল রিয়াকশনটা হইব স্পন্টেনিয়াস মানে নিজে ভাবে হইব। এখানে মনে রাখবা ইলেকট্রোকেমিক্যাল সেলের যে রিয়াকশনগুলো হইব স্পন্টেনিয়াস। মানে আরেকটা টাইপ অফ ব্যাটারি পড়ুন এটার মধ্যে আরেকটা টাইপ অফ সেল পড়ুন যখন যে ওটা নন স্পন্টেনিয়াস হবে। এদিকে মনে রাখবা এটা স্পন্টেনিয়াস, ডিফারেন্সের মধ্যে জিগাইতে পারে এমনিভাবে। ঠিক আছে, স্পন্টেনিয়াস কী হইব, রিয়াকশান হইব। এটা দুইটা ক্যারেক্টারিস্টিক অফ দি ইলেকট্রোকেমিক্যাল সেলের দুইটা প্রপার্টি হয়, যোনটা খেয়াল রাখবা। নাম্বার 1, ইট কনভার্ট দি কেমিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। Number 2, reaction. Here the reaction is spontaneous reaction. Spontaneous nature হইব রিয়াকশানের। ঠিক আছে, এখন দেখো ইলেকট্রোকেমিক্যাল সেল এটার মধ্যে দুই টাইপ অফ অঙ্গ ভাবতে পারো। সেলের ভিতরে অন্য করে থাকে এই সেল বানাই লিগা, ইলেকট্রোকেমিক্যাল সেল বানাই লিগা দুইটা হইব না। এখানে গ্লাসের মতন আছে, এটা মানে প্রসেস বানানো কেমন করে আমরা এক্সপেরিমেন্টে কন্ডাক্ট করি। আর ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে এটা একটা সেল থাকে, এটা একটা সেল, এই দুটো মিলায় আমরা এক্সপেরিমেন্টে কন্ডাক্ট করি। এখানের মধ্যে খেয়াল রাখতে লাগবো
একটা ইলেকট্রোড আমরা ডিপ করি মানে ডুবাই ইলেকট্রোডটা যে আছে মেটেল দিয়েই বানানি হইব যোনটা আমরা এখানে লিকুইড ইউজ করুন ধরনের ঢুকানি দিঘা ডিপ করতেছে না ঢুকানি করতেছে না পিছনে ঢুকাইতে পারবো কোনো একটা লিকুইড আমরা ঢুকাবো লিকুইড যোন এটা লিকুইডের থাকবো এলিমেন্ট এটারও ইলেকট্রোডটা ওই এলিমেন্টের থাকবে ঠিক আছে বুঝছো এখন এখানেও সেম এখানে ইলেকট্রোড একটা আমরা ডিপ করে দেবো আর এটারে আমি কানেক্টেড করে দেবো উইথ দি হেল্প অফ দি ব্যাটারি অ্যান্ড গ্যালভানোমিটার ঠিক আছে গ্যালভানোমিটার ঠিক আছে এখন এটা আঙ্গ এক্সটার্নাল সার্কিট আঙ্গ কমপ্লিট হয়ে গেছে এখন আমার ইন্টারনাল সার্কিট দেখো by using inverting of U2 দিয়া আমরা কানেক্ট করে দেবো ইন্টারনালটা দুটা ঠিক আছে এটা হইব আঙ্গ এটার নাম হইব আঙ্গ মনে রাখবা ইনভার্টেড গ্লাস টিউব কী করবা ইনভার্টেড গ্লাস তুমি এনসিটি বইয়ে দেখো ডায়াগ্রামগুলো আছে দেখাই দেবো বইটা ডায়াগ্রামটা যোনটা এটা আঙ্গ ইন্টারনাল সার্কিট কমপ্লিট করবো এখন যে ইলেকট্রোকেমিক্যাল সেলে প্রথম যে সেলটা আছে ডিসকভার করছিল প্রথম সেল বোথ আর ড্যানিয়েল সেল তো এটা মনে রাখবা ড্যানিয়েল যে সায়েন্টিস্ট আছিল হে বহুত সেল ডিসকভার করছিল ঠিক আছে এই দুইটা সেল ড্যানিয়েল সেল মানে সায়েন্টিস্টের নামের উপরে পড়ছে এটার নাম ড্যানিয়েল সেলও দিয়া এক্সপেরিমেন্ট দিয়ে করতে পারবো ড্যানিয়েল সেল নিলে একটা হয় গ্যালভেনিক সেল ঠিক আছে গ্যালভেনিক সেল হয় তো কয়েকটা পড়া তো তোমার যদি এক্সামে জিগায় ডিফাইন ড্যানিয়েল সেল তোমার এটা লিখলেও হয় ইলেকট্রোকেমিক্যাল সেল ইজ এ তোমার ড্যানিয়েল সেল বা এমনি এক্সামে জিগাই নিব ডিফাইন গ্যালভেনিক সেল তো তুমি ইলেকট্রোকেমিক্যাল সেল লিখলেও হইব এই দুটার নাম একই কেউ এটা ড্যানিয়েল সেল করে দেয় বা গ্যালভেনিক সেল করে দেয় ঠিক আছে সো তোমার এক্সামে এমনি করে এক্সাম দিলে ড্যানিয়েল সেল বা গ্যালভেনিক সেল আইলেই তুমি ইলেকট্রোকেমিক্যাল সেল লিখবা এখন যে এটার ভিতরে কিছু একটা লিকুইড থাকবো এই দুটার ভিতরে প্রথম আমরা যদি লিকুইড নিই তো 1 মোল অফ তো জিঙ্ক SO4 ঠিক আছে জিঙ্ক SO4 মানে তোমার জিঙ্ক SO4 একোয়াস কেন এটা একোয়াস মানে হলো তোমার এখানে জিঙ্ক সালফেটটা 1 মোল অফ জিঙ্ক সালফেট এটা কারার লগে মিলাইছে ওয়াটার লগে মিলাইছে একোয়াস মানে ওয়াটার লগে কি মিলাইছে জিঙ্ক সালফেট মিলাইছে আর এখানের মধ্যে কি মিলাইছে 1 মোল অফ কপার সালফেট এটাও মিলাইছে কি এর লগে একোয়াস ঠিক আছে তো এগুলো এখানে ইলেকট্রোলাইট হিসাবে কাম করবে তো এখানে মনে রাখবা অল্প আগে করছিলাম জুন এলিমেন্টের তুমি ইলেকট্রোলাইট নিবা ওইটারে ইলেকট্রোলাইট ওই মেটেল দিয়ে ওই এলিমেন্ট দেওয়া হইব তো এখানে ইলেকট্রোলাইটটা কী দেওয়া হইব জিঙ্ক এখানে ইলেকট্রোলাইটটা কী দেওয়া হইব কপার জিঙ্ক তো এগুলা মনে রাখবা ঠিক আছে তো এখানে 1 মোলার জিঙ্ক সালফেট 1 মোলার জিঙ্ক সালফেট আর এখানে ইনপুট থাকবো জিঙ্ক 1 মোলার কপার সালফেট এখানে থাকবো ইলেকট্রোড কপার ঠিক আছে থাকবো আর এটা হইব ইনভার্টেড ইউ টিউব ঠিক আছে এখানে আমরা ইলেকট্রোলাইট নিয়ে নিব এটার ভিতরে ঠিক আছে HCl বা ANO3 বা NH4 বা NO3
ঠিক আছে, মানে এটার ভিতরে ইউরিন লিকুইড ভরে দেবো। আর এখানের মধ্যে এটার যে ওপেনিংগুলো আছে না, প্লাগ করে রাখুন, না বন্ধ করে রাখুন, ঠিক আছে, বড় করে রাখুন, লাগা। তো এটা এখানে যে প্লাগটা যে থাকবো না, এটা আমাদের একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানি হবে। প্লাগ বন্ধ করার লিগে এটা কি দিয়ে, জিলেটিন দিয়ে বানানো হবে, বা নেলে আগার দিয়ে এটা দিয়ে বানানো হবে। এই দুটো প্লাগ লাগানোর কারণটা কি, যে এটা ইনভার্টেড টিউবটা আছে, এটার ভিতরে যদি আমি ইলেকট্রোলাইটগুলো ভরুন, তো ওটা পুড়ে না যায় বা মিলে না যায়। তো এখন এখানে এটা আমগো লেফট হ্যান্ড সাইডের সেল, মানে LHS, আর এটা হলো আমগো RHS সাইডের সেল, ঠিক আছে। এখন যে এটার মধ্যে যে আমগো ব্যাটারিটা উল্টা লাগানি আছে, ব্যাটারিটা সিধা লাগানো যায়, ব্যাটারিটারে বড়টা এদিকে থাকবো মুখটা, আর ছোটটা দিয়ে, বড়টা মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। এখন এটা কি থাকবো পজিটিভ সাইড, যোনটো আমরা কম অ্যানোড, ঠিক আছে। এখন এটা কোয়া হইব নেগেটিভ সাইড, তো এটা কোয়া হইব ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোড কোয়া হইব। এখন যে অ্যানোডে হইব, অ্যানোডে সবসময় অক্সিডেশন হইব, অ্যানোডে সবসময় কী হইব, এখানে সবসময় অক্সিডেশন দেখতে পারবে। অক্সিডেশন বলছি না, রিডাকশান চ্যাপ্টার আমরা বলছিলাম, রেডক্স রিয়াকশানের চ্যাপ্টার পড়ছিলাম, অক্সিডেশন রিডাকশান। তো এখানে মনে রাখবা কি অক্সিডেশন হইব হাফ সেল হইব, আর ক্যাথোডে সবসময় কী হইব, রিয়েকশন হইব। কী হইব ক্যাথোডে সবসময়, সবসময় রিডাকশন হইব। আচ্ছা, এটা যদি আমি লিখতে চাই, ক্যাথোডে এই সাইডে লিখবো, ক্যাথোডে আমি সবসময় যদি দেখতে চাই কী হইব, রিডাকশন অফ হাফ সেল। অক্সিডেশন কোন দিকে হইব, LHS এর দিকে, যেটা অ্যানোডের দিকে হইব, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন জিঙ্কে এখানের মধ্যে অক্সিডেশন হইব, জিঙ্কে মানে কী হইব, জিঙ্কে অক্সিডেশন হলে মানে কি, দুটা ইলেকট্রন ছেড়ে দিব, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে Zn2+ +2 ইলেকট্রন বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেছে। এখন এখানে কপারে কী হইব, আমি জানি রিডাকশান হইব, কপার Cu কী হইব, এর দুটা ইলেকট্রন পাইব, এখানে রিডাকশান হইতেছে, আর এখানে রিডাকশানের গেইন অফ ইলেকট্রন হইব, C2 ইলেকট্রন গেইন করে কী বানাইব, Cu মানে কপার বানাইব। এখন এখানে কী কী অবজারভেশন আমি দেখতে পারি এক্সপেরিমেন্টে, ঠিক আছে, কী অবজারভেশন দেখতে পারি, এখানে প্রথম জিঙ্ক গেট অক্সিডাইজ, therefore weight short form লিখছে, জিঙ্ক ইলেকট্রোড, weight of zinc electrode reduces বুঝলা তো। ওয়েট মানে কি, জিঙ্ক ইলেকট্রোড অক্সিডাইজ দিতে মানে ইলেকট্রন ছাড়তেছে, তো এর থেকে যদি ইলেকট্রনের কিছু একটা মাস থাকবো না, এটা নিয়ে যেতেছে, তো এর কী মাস যদি কমে যেতে, তো ওইটাও কমবো, তো ওইটাই আমি দেখলাম, ঠিক আছে। এখানে জিঙ্কটা যে থাকবো আস্তে আস্তে এখান থেকে দেখবা ছোটো হয়ে যেতেছে জিঙ্কে,
তুমি কোনো সময় ইনভার্টারের ব্যাটারিগুলোর আগের জমানাতে দেখো, ইনভার্টার ব্যাটারিগুলোর মধ্যে আমরা কী লাগাই, একটা প্লাগের টাইপের প্লাস টাইপের একটা কতগুলো মুখের মধ্যে লাগাই দিই, ঠিক আছে? ওগুলো দেখবো আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে, কেন কি একটা মধ্যে অক্সিডাইজ হতেছে, একটা মধ্যে রিডাকশন হতেছে এর লিগা, ঠিক আছে? ইনভার্টার দেখবো। আর সেকেন্ড সিউ সিউ 2+ গেট কী হইব এখানে, গেট রিডিউস হইব, রিডিউস therefore weight of copper Cu copper electrode increases হইব, ঠিক আছে? মানে এখানে দুটি ইলেকট্রন পাইতেছে, তো এই ওয়েট বাড়বো, ঠিক আছে, লজিক্যালি। তো এখানের মধ্যে আস্তে আস্তে সাইডে কি দেখতে পারবা, ডিপোজিট হয়ে যাচ্ছে নিচের দিকে কপার ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন জমি লাগতেছে। আমার থার্ড অবজারভেশন কী হইব, ইলেকট্রন এখানে এটা আমাদের কী আছে, ইলেকট্রন লুজ করতেছি আমরা, ইলেকট্রন যে লুজ করতেছি ওটা কী হইব, ট্রান্সফার হইব কোনখান থেকে, অ্যানোড থেকে নিয়ে ক্যাথোডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবো, এই লাইনে যাবো বা সব ইলেকট্রনগুলো পাস করবে, ঠিক আছে, অ্যানোডে যাবো। তো এখানে দেখতে পারতেছ, হ্যাঁ, জুংলা এখানে লুজ হইতেছে ইলেকট্রন, ওগুলা ইলেকট্রন এখানে থেকে কারেন্ট দিয়ে যায়, এখানে তারের মধ্যে যায়, এখান থেকে এখানে করতেছে, ঠিক আছে? এটা এখানে এক্সপেরিমেন্টাল হইতেছে। এটাই থার্ড অবজারভেশন লিখুন, কী লিখবা, ইলেকট্রনস flow from anode to cathode, ঠিক আছে, anode to cathode। তো এই ডাইরেকশানে ইলেকট্রনটার ডাইরেকশান ফলো করতেছে। তো তুমি অলরেডি জানো যোন ডাইরেকশান ইলেকট্রন ফ্লো হয় ওটা অপোজিট ডাইরেকশানে কী হয়, কারেন্ট ফ্লো করবো, ঠিক আছে? কারেন্টগুলো এদিক দিয়ে আইব, বুঝলে না, এদিক দিয়ে আইব, এদিক দিয়ে আইব কারেন্ট, ঠিক আছে? তো ফোর্থ অবজারভেশন ওইটাই লিখুন আমরা, দেখুন তো দেখতে পারো ফোর্থ অবজারভেশনটা, কারেন্ট flows from cathode to anode। তো এখন এটা সিগনিফিকেন্স কি, এই যে এই পাইপটা যে আছে, এই পাইপটা যে যেতেছে, এটা সিগনিফিকেন্সটা কি, এই কামটা কি, মেন কাম, এটা মেন কামটা হলো কি, যখন যে এখানে রিয়েকশন হইব জিঙ্কের লগে দুটো ইলেকট্রন জিঙ্ক ছাড়বো, আর জিঙ্ক হইব 2+, তো এখানে পজিটিভ চার্জ এই সাইডে বাড়তে থাকবো, এলএইচএস সাইডে, ঠিক আছে, এই সাইডে বাড়তে থাকবো। তো এটার ব্যালেন্স করার লিগা, তো এই যে আছে এই পাইপটা ইউ করে যে আছে, তো এটাই আমরা কী করবো, ব্যালেন্স করবো। তো এটা হলো আঙ্গ সল্ট ব্রিজ, ঠিক আছে? সল্ট ব্রিজটার কামটা কি, আমি আবার যদি করতে চাই, সল্ট ব্রিজটার কামটা হলো এটাই যে কী করবো, যে এলএস সাইডে যখন যে জিঙ্কটা রিয়েকশন করে পজিটিভ চার্জ বেশি বানাইব, তো সেটা পজিটিভ চার্জগুলো বেশি হয়ে যাব। তো এটা ব্যালেন্স করার লিগা এই সল্ট ব্রিজ যেটা ইউটা আছে, এই সল্ট ব্রিজটা কী করবো, আচ্ছা এটা কি পটাশিয়াম কে হইব, এক্স হইব না, সল্ট ব্রিজটা কী করবো, এই সাইডে কী আছে, নেগেটিভ চার্জ বেশি, কেন কি কপারের মধ্যে কী ছাড়তেছে, বেশি ইলেকট্রন সাইডে ছাড়বো, মানে কপার দুটো ইলেকট্রন গেইন করবো, আর এই সাইডে নেগেটিভ চার্জ হয়ে যেতেছে, বেশি গেইন করতেছে। তো এখান থেকে নেগেটিভ চার্জগুলো উঠায় এই সাইডে পুরো পজিটিভ চার্জ, আর এটা নিউট্রালাইজ হয়ে যাবো। যদি নিউট্রালাইজ না হয়েছে তো এই সাইড পজিটিভ হয়ে যাবো, এই সাইড নেগেটিভ, ইমব্যালেন্স হয়ে যাবো রিয়েকশনটা, তো এই রিয়েকশনটা স্টপ হয়ে যেতে পারে, ঠিক আছে? এই যে জিনিসগুলো কইতেছে না, এগুলা এক্সামে জিগাইব, হোয়াট ইজ দি মেন ফাংশন অফ সল্ট ব্রিজ, তো এগুলো তোমার লিখতে লাগবো, বুঝা লেখো বা শিক্ষা লেখো, ঠিক আছে? তো এটা মনে রাখবা যে কী করবো, যে তোমার জিঙ্কের মধ্যে যখন যে পজিটিভ আয়নটা বেশি হয়ে যাবে, ক্যাটায়নটা,
তো পজিটিভ আয়ন ক্যাটায়নগুলা সল্ট ব্রিজ থেকে যে এই সাইড নেগেটিভগুলো হইব এগুলো ওইটা আয়া পড়বো কেমনে আইব উইথ দি হেল্প অফ দিস ক্যাটায়ন এগুলো ক্যাটায়ন যে আছে এগুলো ক্যাটায়নে হেল্প দিয়া এরা কী আইব এরা এই সাইডে আয়া পড়বো। ঠিক আছে, তো ওই জিনিসটা মনে রাখবা যে এই সাইডে আয়া পড়ে। আর এই সাইডে যদি নেগেটিভ চার্জ হয়ে যায় রাইট হ্যান্ড সাইডে বাটির মধ্যে যদি বেশি হয়ে যায় তোমার নেগেটিভ চার্জ, তো এই সাইডে পজিটিভ চার্জগুলো যে আছে হেরা উঠা এই সাইডে আপনার ব্যালেন্স করে দেगा, যেন ব্যালেন্স থাকে রিয়েকশনটা। ঠিক আছে, এখন যদি তোমার জায়গায় হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ সল্ট ব্রিজ যদি কয় তো নাম্বার 1 কি লিখবা salt bridge maintain electrical neutrality and number 2 मुझे लगवा complete the internal circuit of the cell, बोला internal circuit of the cell। নেক্সট এইখানে একটা কারণ যেখানে হয় যে সল্ট ব্রিজের ভিতরে আমরা যে বন্ধ করে এখানে কয়টা যে ইলেকট্রোলাইট আছে এগুলোই আমরা ইউজ করি। ইলেকট্রোলাইট বুঝতেছো, কয়টা ইলেকট্রোলাইট যেগুলো এই যে এটা আসলো কয়টা ইলেকট্রোলাইটই আমরা ইউজ করি। কেন ওটা ছাড়া অন্য কেন ইলেকট্রোলাইট ইউজ করি না, এটার কারণটা যদি তোমরা কয় তো কারণটাকে বুঝানো দুটার ক্যাটায়ন যে এখানে পটাশিয়াম বাড়িব ক্যালসিয়াম অ্যানায়ন হইব এই দুটার সাইজ কি থাকে সেম থাকতে লাগে আর দুটার মোবিলিটি সেম থাকতে লাগে। ঠিক আছে, সেই যোনটা ক্যাটায়ন স্পিডে যাব ওই ক্যাটায়নের মোবিলিটিটা সেম থাকতে লাগে, অ্যানায়নও কি মোবিলিটি কি থাকে সেম থাকতে লাগে। ঠিক আছে, আর হেরা simultaneously হেরা reaction in half cell and reaction in হাফ সেলের মধ্যে যেটা আমাদের অক্সিডেশন হইতেছে ওই সাইডে দুনো দিকে হেরে মুভ করতে পারে যেমনি। ঠিক আছে, বুঝতে না যে হাফ সেল হইতেছে হাফ সেল এটা কয় এটা আমাদের অক্সিডেশন ইন হাফ সেল অ্যান্ড রিডাকশন হাফ সেলের দিকে এরা পুরো ফ্লো করতে পারে। ঠিক আছে, অফ সল্ট ব্রিজ সল্ট না ইম্পর্টেন্স না এটা লিখুন না এটা লিখুন টাইপ অফ ইলেকট্রোলাইটস ইন সল্ট ব্রিজ ওই জায়গায় কী কী টাইপের থাকে। ইলেকট্রোলাইটস ইন সল্ট ব্রিজ কি লিখবা তো এটা আমাদের লিখবা কী কী টাইপ থাকে টাইপ অফ এ আনসার লিখবা টাইপ অফ এ ইলেকট্রোলাইট should be such that the size of cation and anion যেটা এখন কইলাম যেটা সেম থাকতে লাগে should be same and the mobility
of cation and anion should be similar করলাম না, মানে সাইজগুলো সেম থাকতে হবে ক্যাটায়ন আর অ্যানায়নে, আরও কী থাকতে হবে মোবিলিটি, মানে যোনটা আওয়াজ যাওয়া স্পিড আছে শর্ট ব্রিজ থেকে ওটা কি সেম থাকতে লাগে, শুড বি সিমিলার। ঠিক আছে, এখন যে এখন যে ক্যাটায়ন অ্যানায়নগুলো যে ফ্লো হইব ওইটার কারণে কী হইব, পোটেন্সিয়াল ডিফারেন্স তো একটা হয়ে যাবো গা। পোটেন্সিয়াল ডিফারেন্স এখান থেকে এখানে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স তো দেখাইবই। পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হওয়ার লগে লগে এটা কি আসলো অ্যামমিটার আসলো। অ্যামমিটারটা কী হইব, কাঁটাটা ডিফ্লেক্ট করবো, কাঁটাটা এদিকে যাবো। অ্যামমিটার তো দেখোই তোমার ঘরে যদি থাকে মেশিন, ওটা মাপে দেখবো, ওটা দেখায়, পিকচার দেখায়, তুমি জানো এগুলো। অ্যামমিটার যে পিকচারটা দেখতেছো হলদি কালারের, এই যে এটা, ঠিক আছে, এই পিকচারটা কি অ্যামমিটার ভোল্টমিটার, এটা মাল্টিমিটার কয়। ঠিক আছে, এটা দুটা মাল্টিমিটার, মানে দুটা অ্যামমিটারও থাকবো ভোল্টমিটারও থাকবো, এমনি করে থাকে এটা। ঠিক আছে, রিডিং মাপে এগুলো দিয়ে ইলেকট্রিশিয়ানগুলো দেখবা। ওখান যায় এটা তো আছে ভোল্টেজ, ওখান যায় আমি রিওস্টেট লাগাই দিব। ঠিক আছে, রিওস্টেট আমি কই লাগাবো, এটার উপরে লাগাবো, মানে পোটেন্সিয়াল ডিফারেন্সটা ভেরি করার লিগা রিওস্টেটের কাম এটাই থাকে। ঠিক আছে, এখানে দিয়ে একটা লাগাই দিন সার্কিটের উপরে। রিওস্টেট আছে, এই তো ফিজিক্সও তুমি পড়তে পারবা, ক্যালকুলোমিটার এগুলো সব পড়ানি হইব, এসি কারেন্টটা মনে আইব। তো রিওস্টেট এগুলো ইনস্ট্রুমেন্ট, একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, দেখতে পাচ্ছ ডেফিনিশন, ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট হুইচ instrument used to control a current by varying in রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জ করে তুমি কি করবা, কারেন্টে বেশি কম করতে পারবা। ঠিক আছে, এটা তুমি জেনে রাখো। আর রিওস্টেট দেখতে তোমার এরকম হয়, এই যে দেখতেছ এরকম হয়, রডের মতন থাকে, ভেরি করে, এটা রিওস্টেট থাকে। ঠিক আছে, এখন দেখো বাইরের দিক দিয়ে আমরা রিওস্টেট লাগাইছি। আচ্ছা, রিওস্টেটের সিম্বলটা রেজিস্ট্যান্সের মতন থাকে না, এটার মধ্যে একটা এমনি করে লাগাই দিতে লাগে, বুঝলা? এটা মানে ভেরিং করবো, উপর নিচে করতে পারবো। এই সিম্বলটা অ্যারোটা সিম্বল মানে কি, এই উপরে যাবো বা নিচে যাবো, এটা দিয়ে আমি ভোল্টেজটা রেগুলেট করে কারেন্ট উপর বেশি করতে পারি। এখন যে এটা লাগানোর পরে কী কী চেঞ্জেস আইব, ওগুলা ফাংশনগুলো আমি দেখুন। যখন যে এক্সটার্নাল পোটেন্সিয়াল যখন অ্যাপ্লাই হইব, কী কী ফাংশন হয়েছে সেটার ভিতরে। ঠিক আছে, তো functioning of cell when external potential is applied। কী কী ফাংশন দেখতে পাবো যখন যে বাইরের থেকে এই যে রেজিস্টার লাগায় যে ভোল্টেজটা কম বেশি করুন, ওটার ভিতরে সেলের ভিতরে কী চেঞ্জেস হবে আমি দেখুন। ঠিক আছে, তো এখন যখন যে এখানে পোটেন্সিয়ালটা লাগাবো, তো এখানে একটা রিডিং আইব, এই যে এইখানে অ্যামমিটারটার মধ্যে। ঠিক আছে, এই অ্যামমিটারের রিডিংটারে আমি একটা সিম্বল দিয়ে আমি নোট করুম। কি নোট করুম, ই নট সেল। ঠিক আছে, ই নট সেলে কী থাকে, ই মাইনাস ক্যাটায়ন, ই মাইনাস অ্যানায়ন সাইডে। ঠিক আছে, এটার ভ্যালুটা যখন যে আমরা বাই করুন না, এটা কত পাবো, 1.1 ভোল্ট। ঠিক আছে, ভোল্টেজ কত পাবো, 1.1। এটা পোটেন্সিয়াল ডিফারেন্সটা যখন যে রিডিংয়ে পাবো, কত পাবো, 1.1 ভোল্ট। আর এটা আমাদের মনে রাখবা, যখন আঙ্গুর এখানে 1 মোল অফ আঙ্গুর এখানে যখন 1 মোল অফ জিঙ্ক কপার সালফেট অ্যাকোয়াস আর 1 মোল অফ কপার সালফেট দিয়া যাব, তখন এটা আমাদের যে রিডিংটা আইব, ওটা কী হইব, রিডিংটা অলওয়েজ কী হইব,
ই 1.1 ভোল্ট হইব, ঠিক আছে? কত? 1.1 ভোল্ট, 1.1 ভোল্ট হইব, ঠিক আছে? তো এটা জিনিসগুলো এখানে মনে রাখবা। আর যদি আমরা উপর দিয়ে এক্সটার্নাল ভোল্টেজ লাগাই, যেমন রিওস্টার দিয়ে আমরা কী করতে চাইতেছি? এক্সটার্নাল ভোল্টেজ লাগানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এটা লেগে কী হইব? তো এটার উপরে অ্যাপ্লাই করলে এক্সটার্নাল পটেনশিয়াল, যদি ইফ এক্সটার্নাল potential is less than 1.1 ভোল্ট, ঠিক আছে? মানে এক্সটার্নাল পোটেনশিয়ালটা যে আছে লেস দেন 1.1 ভোল্ট, মানে ই নোট সেলসে আমরা কী করতেছি? চেষ্টা করতেছি কম রাখার লিগা, ঠিক আছে? এক্সটার্নাল পোটেনশিয়ালটা তো কী দেখতে পারো? এই কেসে কী হইব? আমরা কি দেখুন এই কন্ডিশন, ঠিক আছে? কেস নাম্বার 1, কেস নাম্বার 2 এমনি লিখতে পারো। কি হইব? ইলেকট্রন এই কেস নাম্বার কী হইব? প্রথম কেস নাম্বার যদি তুমি এমনি ভাবো, তুমি এমনি লিখতে পারো এক্সটার্নাল লেস দেন 1.1 ভোল্ট এমনি করে। তো এই কেসে আমাদের কী হইব? এই কেসের মধ্যে আমরা ইলেকট্রন কোন দিকে ফ্লো হইব? ইলেকট্রন ফ্লো, এই জিনিসটা আমি উঠাই এখানে লিখলাম। হ্যাঁ, ইলেকট্রন ফ্লো ফ্রম অ্যানোড টু ক্যাথোড, ঠিক আছে? অ্যানোড টু ক্যাথোড। তো সেল যে আছে এটা নর্মাল ম্যানারে অপারেট করব এই সময়, ঠিক আছে? অ্যান্ড কারেন্টটা কোনখান থেকে ফ্লো করব? ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত ফ্লো করব, ঠিক আছে? এটা মনে রাখবা, ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে কারেন্ট ফ্লো। ইলেকট্রন যদি এই সাইডে যেতেছে অ্যানোড থেকে ক্যাথোড, এটা রিভার্স ডাইরেকশন কি ফ্লো করে কারেন্ট, ঠিক আছে? নর্মাল ম্যানারতে অ্যাপ্রোচ করব, ঠিক আছে? এখন এখানে সেকেন্ড পয়েন্ট কী হইব? আর তো সেকেন্ড কেস হইব ইফ এক্সটার্নাল পোটেনশিয়ালটা কী হইব? আমরা কী করব? এক্সটার্নাল পোটেনশিয়ালটা গ্রেটার দেন 1.1 ভোল্ট যদি আমি করে দিই, এখানে কেসে লেস দেন আসলো, আমার এক্সটার্নাল পোটেনশিয়ালটা ক্লিয়ার করতেছি আমি, ঠিক আছে? এক্সটার্নাল পোটেনশিয়ালটা আমি কী করতেছি? লেস দেন 1.1 ভোল্ট। তো সেই আমি কী দেখতে পারি? দেন কী হইব? দেন দি রিয়েকশন, যোনটা রিয়েকশন হইতেছে উপরে, এটা কী হয়ে যাব? অপোজিট হয়ে যাব এখানে, ঠিক আছে? এখানে কি দেখতে পারবা? এখানে রিয়েকশনটা কী দেখবো? অপোজিট ডাইরেকশন যাব। ইলেকট্রনটা কী দেখবো? এখন কোন দিকে ফ্লো হইব? ইলেকট্রনস ফ্লো ফ্রম ক্যাথোড টু অ্যানোড, ঠিক আছে? আর এই কেসের মধ্যে মনে রাখবা, এটা যদি জিজ্ঞাসতেও পারে, এই কেসের মধ্যে আমরা দেখি কি ইলেকট্রোকেমিক্যাল সেলটা বিহেভ এজ এ ইলেকট্রোলাইটিক সেল। কেন কি ইলেকট্রোলাইটিক সেলে এরকম আমরা দেখুন যখন যে আমরা এক্সপেরিমেন্টটা করব কি ইলেকট্রন ফ্লো হইব ক্যাথোড টু অ্যানোডের মধ্যে। তো এই কেসের মধ্যে আমরা কি দেখি কি ইলেকট্রোকেমিক্যাল সেল, ক্লিয়ার আমি উপর টপিকটাই পড়তে ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা কি বিহেভ করবো ইলেকট্রোলাইটিক সেল। দুটার মধ্যে সেল আছে, আমি বলছিলাম স্টাডিতে দুটা সেল, ওই দুটার থেকে একটা পড়তেছে। তো মনে রাখবা ইলেকট্রোপটেন্সিয়াল is greater than 1.9, it is behave like a electrolytic cell, ঠিক আছে? ইলেকট্রন কোনখানে ফ্লো হইব আর কারেন্টের ডাইরেকশনটা জেনে রাখবা কোনখানে হইব, কারেন্টের ডাইরেকশনটা অপোজিট হয়ে যাব অ্যানোড টু ক্যাথোড।
এখন থার্ড কেস, ঠিক আছে। থার্ড কেসের মধ্যে ইফ ই নট সেলটারে আমি কি করে দিই 1.1 ভোল্ট যদি হয় তখন যে কী হইব, তো রিয়াকশনটা যে হইব ইকুইলিব্রিয়াম মানে কি বুঝো, রিয়াকশন না ফরওয়ার্ড রিয়াকশন হইব না ব্যাকওয়ার্ড রিয়াকশন হইব, মানে এখান থেকে এই হাফ সেল থেকে আরেক হাফ সেলে যাইব না, বুঝতে তো। আর একটা বাটির থেকে আরেকটা বাটির মধ্যে যাইব না, বুঝলা রিয়াকশনটা। এই বাটির থেকে ধরো কী কয়, এই বাটির থেকে এই বাটি যাইব না, এই বাটি থেকে এই বাটি যাইব না, তো ইকুইলিব্রিয়ামে আয় পড়ছে, ঠিক আছে। এমনি ব্যাকওয়ার্ড রিয়াকশন হইব না না ব্যাকওয়ার্ড রিয়াকশন হইব না ফরওয়ার্ড রিয়াকশন হইব, তো সেল কী হইব স্টপ হয়ে যাব কাম করা, ঠিক আছে। মানে ফরওয়ার্ডে ইলেকট্রন যেতেছে না ব্যাকওয়ার্ডে ইলেকট্রন যেতেছে, ক্যাটায়ন বা আয়নন লেনদেন দিচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে, তো কী হইব কাম করা বন্ধ। ই নট যদি আমি 1.1 দিই তো কী হইব, রিয়াকশন উইল স্টপ, না ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ইলেকট্রন মুভমেন্টে বন্ধ। তো এখন একবার রিভিশন করে নিই যে এক্সটার্নাল পোটেন্সিয়াল আছে, এটা এমনি করে লিখো এক্সটার্নাল পোটেন্সিয়াল, যেমনি এটার মধ্যে লিখলাম নিচে এক্সটার্নাল পোটেন্সিয়াল, ঠিক আছে। যদি কী থাকে লেস দেন 1, তো এখানে কামটা কিব নর্মাল কন্ডিশনে যেমনি কাম হইতেছে এমনি হইতে থাকবো, আর এখানে ইলেকট্রন ফর্ম করবো NO2 ক্যাথোডে, ঠিক আছে, এটা আমরা দেখতে পারি। আর সেকেন্ড কেসে কী হইতেছে, যদি আঙ্গ ইলেকট্রো পোটেন্সিয়াল কী হইতেছে গ্রেটার দেন 1.1 থেকে যদি বেশি হয় ইলেকট্রো পোটেন্সিয়াল, ইট ইজ ইলেকট্রন ফ্লো ফ্রম দি ক্যাথোড টু অ্যানোড অ্যান্ড ইট ইজ বিহেভ লাইক এ ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে, বিহেভ লাইক এ ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। তো এটা দেখতে পারো ইলেকট্রো পোটেন্সিয়ালটা বুঝতেছো না, আমি কোনখান দিয়ে অ্যাপ্লাই করুম, আমি রিওস্টেট দিয়ে অ্যাপ্লাই করুম, এই যে রিওস্টেটটা লাগাইছি যে এটা কি ভোল্টেজটা আপ ডাউন করাইব কারেন্টটা আমি চেঞ্জেস করি না, ঠিক আছে, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করাবো। যদি আমি এটা লেস দেন ইলেকট্রিক পোটেন্সিয়াল মানে রিওস্টেটটা আমি কম করে রাখছি 1.1 ভোল্ট থেকে, তো আমি রিয়াকশনটা নর্মালে দেবো। আর যদি এটা বাড়াই দিলাম রিওস্টেটের ভোল্টেজটা, তো আমরা দেখুন ইলেকট্রিক সেল হয়ে যেতেছে ক্যাথোড থেকে অ্যানোডে, ঠিক না, এটা হইতেছে। তো 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 1.1 ইনওয়ার্ড সেল 1.1 কি হইতেছে রিয়াকশন কি ইকুইলিব্রিয়ামে যাবো গা, ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন, অ্যান্ড এখানে স্টপ করে দেব সেলটা কাম করা, কি কোনো ইলেকট্রনের লেনদেন হইতেছে না, ঠিক আছে। এখন যে নেক্সট এটা আমাদের একটা টপিক আছে কি রিপ্রেজেন্টেশন of electrochemical cell, representation of electrochemical cell। তো ইলেকট্রোকেমিক্যাল সেলটা আমি কেমনে রিপ্রেজেন্ট করব আমরা দেখুন, বুঝতেছ, মানে আমরা গ্যালভানিক সেলের মধ্যে এগুলো টাইপগুলো পড়তেছি। তো এটার মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম ইলেকট্রোকেমিক্যাল সেল, এত বড় ডায়াগ্রামটা আমাকে বানানিস তো সময় নেয় না, তো আমরা কেমনি এক্সামে বুঝামো যে এটা হইল ইলেকট্রোকেমিক্যাল সেল। এত যদি এক্সামে যেত ডায়াগ্রাম বানাতে চাই মানে অত মার্কসে দিলে আমরা বানাবো, কিন্তু অত মার্কসে দিলে তো আমরা বানাবো না না, তো আমরা কেমনে বানায় দেখাই দেবো যে হে বুঝে যাক যে এটা ইলেকট্রোকেমিক্যাল সেল, বা তোমার যদি লেখা দিয়া দেয় এমনি কইরা, তো তুমি কেমনে বুঝে বা এটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল। তো এটা লেখা তরিকাটা তুমি দেখো কেমনে লেখে, দেখো যদি আমরা অ্যাবভ সেলটারে রিপ্রেজেন্ট করতেছি এটারে, তো এখানে কী হইতেছে অ্যানোডের মধ্যে কী হইতেছে জেড জিঙ্ক স্ল্যাশ দিবা জিঙ্ক 2 পজিটিভ লিখবা, ঠিক আছে, এখানে লিখবা কনসেন্ট্রেশনটা লিখবা
জিঙ্ক এখানে 1 মোলার লিখবা, কেন কি জিঙ্ক কত আসলো কোয়ান্টিটি 1 মোলার আসলো, ঠিক আছে। তারপরে যে সলভেন্টটা রিপ্রেজেন্ট করবা ডবল স্ল্যাশ দিয়া সলভেন্টটা রিপ্রেজেন্ট করবা। তারপরে যে আমরা ক্যাথোডটা এখন রিপ্রেজেন্ট করব। ক্যাথোডটা কেমনে Cu 2 পজিটিভ, তারপরে কি হইতেছে 1m, তারপরে যে স্ল্যাশ দিবা, স্ল্যাশ দিয়া এখানে লিখবা Cu। আর কনসেন্ট্রেশন লেখাটা বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে, কনসেন্ট্রেশন লিখতেই লাগবো, ঠিক আছে। এমনি করে আমরা গ্যালভানিক সেলে রিপ্রেজেন্ট করি। 1 মার্কে জিজ্ঞাসা পড়ে হাউ ডু ইউ রিপ্রেজেন্ট, যখন দেখতেছো না জিঙ্কটা কী হইতেছে জিঙ্ক 2+, তো আমরা ওইটার মধ্যে এটাই তো লিখলাম, দেখছো তো জিঙ্কে জিঙ্ক 2+। কপার 2টা ইলেকট্রন গেইন করে তারপর Cu হয়ে যেতেছে, ওইটা মিডিল দিয়ে কী লাগবা সলভেন্ট, ঠিক আছে, অন্য করে দেখা যাবে, ঠিক আছে। 1 মার্কে কয় দিব রিপ্রেজেন্ট দি গ্যালভানিক সেল। তো তুমি এমনি করে লেখা দেখা যায় সার্চ করতে পারবো, তুমি ডায়াগ্রাম বানানোর দরকার নেই, ঠিক আছে। এখন আরও 2-3টা সেলের রিপ্রেজেন্টেশন আমরা কোশ্চেনে জিগাইতে পারে। তো মনে রাখবা কপার AgNO3 সেল, কপার AgNO3 সেল, ঠিক আছে। এখানে 2 নম্বর সেলের এটা এক্সাম্পল। তো এখানে যদি তোমার এরকম এক্সাম্পল দিয়া দিই এক্সামে, ঠিক আছে, তো তুমি কোনটা বুঝবা, কোনটা মানে অ্যানোডে লিখবা অ্যানোড সাইডে, আর কোনটা তোমার ক্যাথোড সাইডে লিখবা। সবসময় মনে রাখবা সল্ট যদি থাকে ওইটা যাবো গা কোন সাইডে, ক্যাথোড সাইডে যাবো গা, ঠিক আছে। ক্যাথোড সাইডে মানে LHS সাইডটা যে সেলটা থাকে। আর মেটাল যোনটা থাকবো, সল্ট কেমন বুঝবা দেখতো না AgNO3 এগুলো মিলে কী বানায় সল্ট, ঠিক আছে। আর কপার এটা কি একটা মেটাল, তো এটা কই যাবো অ্যানোড সাইডে যাবো গা। তো এমনি করে রিয়েকশনটা লেখা যাবো, অ্যানোডটা আমরা কোন সাইডে লিখি, লেফট সাইডে লিখি। তো এটা দেখো কেমনে লিখবা, তো Cu, ঠিক আছে, কপার স্ল্যাশ দিবা Cu 2+, কিন্তু এখানে আমার কিছু দেওয়া নেই, অ্যাকোয়াসে আছে না কি এর মধ্যে আছে, আমার কিছু দেওয়া নেই, সলিডে আছে না কি আছে, লিকুইডে আছে না গ্যাসে আছে, কিছু দেওয়া নেই। তো আমরা সিধা কী লিখে দেবো, না দেওয়া থাকলেই লিখবা অ্যাকোয়াস, ডবল স্ল্যাশ দিবা সলভেন্ট, তো তারপরে লিখবা ক্যাথোড সাইডটা যেমন আমাদের সিলভার লিখবা Ag+, এটা কিছু না দেওয়া থাকলে অ্যাকোয়াস লিখবা, আর এখানে স্ল্যাশ দিবা Ag, ঠিক আছে, এমনি করে লিখবা, ঠিক আছে। তো তারপরে লিখবা আর একটা এক্সাম্পল করবা নিকেল AgNO3, আমি কইলাম সল্টটা কোন দিকে যাবো গা, ক্যাথোড সাইডে যাবো গা, ঠিক আছে। এটা কেমনে লিখবা Ni 2 পজিটিভ, অ্যাকোয়াস দিবা, ডবল স্ল্যাশ দিবা Ag পজিটিভ, এখানে দিয়া অ্যাকোয়াস প্লাস Ag। তো এগুলো কোশ্চেন মাল্টিপল চয়েসে যেতে পারে বা 1 মার্কে করতে পারে, ঠিক আছে। আর তোমরা এত জানতে লাগবো তোমার সিলভার কতগুলো ইলেকট্রন ছাড়ে বা কতগুলো ছাড়ার চান্স থাকে, তো এগুলো তুমি জানতে লাগবো। যে সিলভার প্লাস লিখলাম এটা প্লাস হইব, আমি এখানে -3 বা +3 দেখিনি। আর সিলভার একটা মেটাল হিসেবে হয়, তো ওটা ইলেকট্রন ছাড়বো, তো অন্যকে জানতে লাগবো, ঠিক আছে। বা তোমারে এমনি করে দিয়ে দেবো নিচেভাবে, তুমি উল্টাটা লিখতে কইব, তো এমনি করে তুমি লিখে দেখাতে পারবো, ঠিক আছে। তো এগুলা গ্যালভানিক সেলভেনে এক্সাম্পল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে আমরা দেখতেছি, ঠিক আছে। এখানে তো এখন এখানে যে আমরা পড়লাম ই নোটটা কি, ইটা কি ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কেমনে হইতেছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা ফিজিক্সও আছে যখন পড়াবো বুঝে যাবা। যেমনি আমরা মেকানিক্সে জানি ফ্রিকশন কি করে অপোজ করে ভাঙ্গ মোশন রে, সেম কেমিক্যালও একটা জিনিস আছে, হ্যাঁ কেমিক্যাল বা ইলেকট্রিক্যালে কিছু যদি মুভমেন্ট হয় ওইটার অপোজ করলে কেউ একটা ডেভেলপ করবে কিছু অপোজিট সাইডে,
এখানে ই নোটটা বোঝায় ইলেকট্রোমোটিভ ফোর্স। ধরো এখানে যখন যে কেমিক্যালের রিয়েকশনগুলো হইব, ইলেকট্রনের লেনদেন হইব, মোবিলিটি হইব এক জায়গা থেকে আরেক জায়গা, তো ওই সাইডে হেগো অপোজ করার লিগে কেউ থাকতে লাগে না, তো ওটা কে থাকবো? ই নট মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তো ইলেকট্রোমোটিভ ফোর্স করেই তো আমরা ভোল্টেজের ইলেকট্রোমোটিভ ফোর্সের ই নোটের ভোল্টেজের উপর নিচে যাই আমরা কী করতেছি, রিয়েকশনটারে ফরওয়ার্ড এই মানে নর্মাল মধ্যে রাখতেছিলাম, দেখতেছিলাম না যখন নর্মাল মধ্যে রাখতেছিলাম, বা এর অপোজিট রিভার্স করে দিতেছিলাম, বা ইকুইলিব্রিয়ামে এনে দিতেছিলাম, এটাই বুঝলে না? ফ্রিকশন যদি তুমি অল্প মানে যত বেশি ধরো কি গাড়ি যত স্পিডে দৌড়াইবা, তো তোমার কী ফ্রিকশনটা বাড়ার চান্সেস তো বেশি থাকবো না, ঠিক আছে? কিন্তু কমানোর চান্সেসও আছে। কেমনে কমাইবা? বুলেট ট্রেন কী হয়, চলতে চলতে হাওয়ার মধ্যে আয়া পড়ে চাক্কাগুলো, ঠিক আছে? তো মানে ফ্রিকশন থেকে উঠে গেছে, অন ফ্রিকশন লাগবো না, খালি হাওয়াটাই লাগবো, বুঝেছিলাম, ঠিক আছে? তো তো এখন যে আমরা বুঝুম ইলেকট্রো পোটেন্সিয়াল অফ এ সেল, ইএমএফ উপরে পড়ুম, বা সেকেন্ড আমরা এখানে পড়ুম কি ইলেকট্রো পোটেন্সিয়াল অফ এ সেল অ্যাক্রস দি সার্কিটের উপরে, এটা আমরা পড়ুম। তো চলো আমরা একটা করে দেখি। তো নেক্সট হেডিং তো আমরা পড়ুম ইলেকট্রো potential and EMF of a galvanic cell কি হয়, ঠিক আছে? তো আমরা কি নেব, তিনটা এগো আন্ডারস্ট্যান্ড করি ইএমএফ কী হয়, এগুলো কী হয়। তো আমরা তিনটা বিকার নিয়ে আনি, ঠিক আছে? তো তিনও গ্লাসটার মধ্যে আমরা 1 মোলার কপার সালফেট নিয়ে নেব, ঠিক আছে? 1 মোলার কপার সালফেট, তো অ্যাকোয়াস 1 মোলার কপার সালফেট, 1 মোলার কপার সালফেট। আর তিনোটার মধ্যে আমরা কপারে বানানি ইলেকট্রোড ঢেলা দিই, ঠিক আছে? অল দি থ্রি ইলেকট্রোড এখানে কী থাকবো, সেম থাকবো, ঠিক আছে? কী থাকবো, সেম থাকবো কপারে ইলেকট্রোড। তো রিয়েকশন এখানে তিনটার মধ্যে আলাদা আলাদা হতে পারছে, কিন্তু তিনটা ডিফারেন্ট কেস থাকবো। তো ফার্স্ট কেস, তো এখানে বিকারে আমরা দেখি বিকারেতে কী হইব, সিও এখানে কী হইব, CO2 দুটা ইলেকট্রন গেইন কইরা কপার বানাইব। তো যদি দুইটা ইলেকট্রন গেইন কইরা সেই কপার বানাইতে চাই, তো ইলেকট্রিক ডিফারেন্সটা তো ক্রিয়েট হইব, চার্জের ডিফারেন্স হইব। তো এখানে একটা আমি কি দেখি, ইলেকট্রো পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাব, ঠিক আছে? ডিফারেন্স ইন পোটেন্সিয়াল ডেভেলপ হয়ে যাব, ঠিক আছে? আর সেকেন্ড কেসে আমরা দেখি কী হব, এখানে আমি দেখুন কপারটা কী করব, লুজ করব দুইটা ইলেকট্রন, ঠিক আছে? তো লুজ করলে কী হব, N2+, এখানে এই কেসে কী হব, এখানে পজিটিভ চার্জটা কী হব, বেশি হয়ে যাব, ঠিক আছে? পজিটিভ চার্জে এখানে কী হব, পোটেন্সিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাব, যে পজিটিভ চার্জ এখানে বেশি হয়ে গেছে, নেগেটিভ চার্জটা নেই, পোটেন্সিয়াল ডিফারেন্স হয়ে গেছে বেশি। থার্ড কেসে আমরা কী হব, Cu2 পজিটিভ দুটো ইলেকট্রন নিয়ে কী হইব, কপার বানাইব, ঠিক আছে? দুটো হইলে এখানে আরেকটা কী হইব, এখানেও আরেকটা জিনিস দেখুন কী হইব, আরেকটা সিইউ কী করব, এখানে দুইটা ইলেকট্রন লুজ কইরা কপারে দুইটা ইলেকট্রন লুজ করে কী বানাবো, CO2+। তো এখানে কোনো ডিফারেন্স আমরা দেখতে পারবো না, কেন কি একটা আমাদের গেইন হইতে একটা লুজ হইতেছে, তো কি এর ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে? তিনটা কেসের মধ্যে। তো এখানে কী হইতেছে, রিডিউস হইতেছে যে পোটেন্সিয়াল এখানে যে ডেভেলপ হচ্ছে জোনটা, ঠিক আছে?
এটা এখানে যোন পোটেনশিয়ালটা ডেভেলপ হতেছে এটা একটা নাম থাকবো, কি নাম থাকবো? রিডাকশন পোটেনশিয়াল। কি পোটেনশিয়াল? রিডাকশন পোটেনশিয়াল। আর এখানে যে কপারটা লুজ হইতেছে, তো মানে কি হইতেছে? এখানে অক্সিডাইজ হইতেছে, তো এটার নাম কি হইব? অক্সিডেশন পোটেনশিয়াল। পটেনশিয়াল বানানটা এটা বললে ভুল লিখছে, কারেক্ট করে নিবা। তো এখানের মধ্যে পোটেনশিয়ালটা কেমনে ডেভেলপ হইতেছে? এটা নিজে নিজে ভিতরে হইতেছে, ভিতরে হইতেছে, ঠিক আছে? তো ভিতরে যোনটা ডেভেলপ হইতেছে পোটেনশিয়ালটা নিজে নিজের মধ্যে, ওইটারে আমরা নাম কি করে দেবো? ইএমএফ অফ দি সেল। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দি সেল, যোনটা নিজে নিজে ডেভেলপ করতেছে, আমরা যোনটা ক্রিয়েট করতেছি না, বুঝছে? ঠিক আছে? Electromotive force of a cell, it is occur due to its reaction in the cell, ঠিক আছে? তো electromotive force is developed by the reaction inside the cell, ঠিক আছে? মানে ভিতরে কোনটা রিঅ্যাকশন হইব ওটাই ডেভেলপ হইব, ঠিক আছে? তো এইখানে যদি তোমার কেউ জিজ্ঞাসা রিডাকশন পোটেনশিয়ালটা মানে কি, ডিফাইন রিডাকশন পোটেনশিয়াল, তো টেন্ডেন্সি অফ এনি ইলেকট্রোড টু গেইন ইলেকট্রন, কী হইব এখানে রিডাকশন পোটেনশিয়াল, তুমি লাগলে লেখা নিবা, ঠিক আছে? সেকেন্ড টেন্ডেন্সি, এখানে হইব টেন্ডেন্সি অফ লুজ ইলেকট্রন, টেন্ডেন্সি অফ ইলেকট্রোড টু লুজ ইলেকট্রন, ইলেকট্রোড লিখবা, ইলেকট্রোড মানে তো জানো, ELECTROD, ইলেকট্রোড টু লুজ ইলেকট্রন ইজ কল্ড এজ অক্সিডেশন পোটেনশিয়াল, ঠিক আছে? রিডাকশন আলগা জিনিস হয়, রিডাকশন পোটেনশিয়াল আলগা, ঠিক আছে? রিডাকশন মানে বুঝবা তুমি গেইন করতেছে, অক্সিডেশনকে লুজ করবো, ঠিক আছে? তো এখন দুটা জিনিসে বেস করে রিডাকশন পোটেনশিয়াল আর অক্সিডেশন পোটেনশিয়ালটা আমি বেস করে ডিফাইন করি ইলেকট্রোমোটিভ ফোর্স, অর এটা হেডিংটা দিতে পারো ভালো করে, অর সেল পোটেনশিয়াল। এটা মানেটা কি এটা দেখো, ঠিক আছে? তো দি EMF of the cell is the cell difference between the electrode potential of two electrode constituting a electrochemical cell, ঠিক আছে? কনস্টিটিউটিং এ, তো এখানে যখন যা লিখবা নটটা কি স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অফ দি সেল, নটটা মানে কি স্ট্যান্ডার্ড, মানে নটের ভ্যালু কত জানো? 1.1 ভোল্ট, মানে নর্মাল যখন যে আমি এক্সটার্নাল কিছু ভোল্টেজ লাগাই না, তো ওটা ভোল্টেজটা কী পাবো? 1.1। তো নটটা লাগাইলেই আমরা কি নট লাগালে মানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ঠিক আছে? নট হয়েছে, তো মানে হয় EMF, শর্ট ফর্মে আমরা লিখা দিই, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অফ এ সেল, ঠিক আছে? আর এটা কী হয় কেমনে লাগবা? এটা রিপ্রেজেন্ট বাই
ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, বা কেউ এমনি লেখে ই রাইট মাইনাস ই লেফট। ঠিক আছে, রাইট মাইনাস, রাইটটা মানে কি বুঝতে পারছো? রাইটটা এই যে এই সাইডে যখন যে দুটা বিকার নিয়েছিলাম, এটা কি আসলো? রাইট সাইড আসলে এলএচএস, এটা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা ভুল করতেছি, এটা এলএচএস ছিল, এটা আরএচএস আসলো। ঠিক আছে, তো ওইটাই আর কি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস করে আমরা কী পাই যাবো? ই নোট অফ এ সেলের ভ্যালু পাই যাবো, এটাই বাস, এটা ছিল। আবার কয়ে দিই এই জিনিসটা কি, এটা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল। ঠিক আছে, ই নোট অফ সেল। তো এটা কি হয়? ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে, और কি লিখতে পারবা? ই রাইট মাইনাস ই লেফট। ঠিক আছে, এই জিনিসটা তুমি লিখতে পারবা। ঠিক আছে, নেক্সট দেখো, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল মানে কি, যোনটা আমরা ইলেকট্রোলাইট নিতেছি না, এটা ইলেকট্রোলাইটের কত হইব? এই ইলেকট্রোলাইট কত হইব? ইলেকট্রোলাইট ইজ ইকুয়াল টু 1 মোলার স্ট্যান্ডার্ড লিগে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড সব ইন্টারন্স একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি না, ওটাই আর কি, ওগুলো মেনটেন করলে 1 মোলার যেমন ইলেকট্রোলাইটটা। ঠিক আছে, যোনখানে আমি হাফ সেলের মধ্যে কপার সালফেট দাঁড়তেছে দেখতেছি 1 মোলার সবসময়, 2 মোলার তো পেতাম না, এখানে যখন দাঁড়তেছিলাম তো 1 মোলার আমি সবসময় খুঁজেছিলাম এই জায়গাতে, 2 মোলার তো পেতাম না। স্ট্যান্ডার্ড লিগে স্ট্যান্ডার্ড জিনিস বানাইতেছি, স্ট্যান্ডার্ড হিসাবে সব জিনিস রাখতেছি। ঠিক আছে, তো কপার সালফেটও আমরা করলাম, জিঙ্ক সালফেট হচ্ছে 1 মোলারে নিচ্ছি আমরা সব জায়গাতে দুটা। ঠিক আছে, তো এটা হলো স্ট্যান্ডার্ড সেল কেসে আমরা দেখি এটা। ঠিক আছে, ইনোট স্ট্যান্ডার্ড সেলে আমি কনসেন্ট্রেশন কত নিব? 1 মোলার। স্ট্যান্ডার্ড সেলে আমি কত নিব? কনসেন্ট্রেশন 1 মোলার। ঠিক আছে, আর 1 মোলার এটা কনসেন্ট্রেশন ডিপেন্ড করে। ঠিক আছে, 1 মোলার। এখন এখানে তো এরকম একটা সেল যোনটা কার্বনিক সেল হয়, যোনটা আমি রিপ্রেজেন্ট করি Zn2 পজিটিভ ডাবল স্ল্যাশ 1 মোলার Cu2 পজিটিভ 1 মোলার Cu। তো এটা আমি যদি ই নোট সেল আমি ক্যালকুলেট করি, ই নোট সেল ই নট ফর Zn2 পজিটিভ। আচ্ছা, তো এটা রাইট অ্যান্ড লেফট। ঠিক আছে, রাইট হ্যান্ড করতে হবে সিউ প্লাস Cu2 পজিটিভ। ঠিক আছে, মাইনাস এখানে লাগবে, আচ্ছা এই প্লাস 2টা কই থাকবো? এইদিকে থাকবো প্লাস 2টা, আর একটা থাকবো এখানে ই নোট, এখানে থাকবো Zn2 প্লাস স্ল্যাশ Zn এখানে থাকবো। ঠিক আছে, তো এটা আঙ্গরে যে কোশ্চেন জিগাইব, তো ই নোটের ভ্যালু এগুলো দেওয়া থাকবো, কপারের লিগে দেওয়া থাকবো, ই নোট অফ জিঙ্ক এগুলো দেওয়া থাকবো কোশ্চেন যখন জিগাই নিউমেরিক্যালে। তো এটার ভ্যালু যে থাকে ম্যাক্সিমাম আমরা জানি এটা 0.34, আর মাইনাস, আর এটা মাইনাস হবে জিঙ্কটা দেব, ই নোটের ভ্যালুটা 0.76। তো এটা যখন ক্যালকুলেট করুন আমি কত পাবো? 1.1 ভোল্ট। এটাই হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল অফ এ সেল। ঠিক আছে, ই নোট সেল। ঠিক আছে, তো ই মানে, তো একটা জিনিস সবসময় মনে রাখবা, এখানে ই নোটের ভ্যালুটা কি পজিটিভ আছে। তো এই সেল ইজ অনলি অপারেশনাল হোয়েন ই নোট ভ্যালু ইজ পজিটিভ, মানে যদি ই নোটের ভ্যালু পজিটিভ সাইন, এখানে সাইনটা কি, এটা 1.1 ভোল্টের আগে পজিটিভ সাইন, তো এটা তখন যে রিয়াকশানগুলো করব যখন যেটা পজিটিভ থাকবে, নেগেটিভ থাকলে হইব না। ঠিক আছে, তো ই নোটের ভ্যালু নেগেটিভ যদি থাকে, তো ই নোটের ভ্যালু যদি এটা নেগেটিভ হয়ে যায়, মানে 1.1 থেকে নেগেটিভ এখানে হয়ে যায় বা নেগেটিভে আয়া পড়ে ভ্যালু, তো
नीचे माने এটা যে ভ্যালুগুলা নিচে আয়া নেগেটিভে জায়গা তো যে জায়গা তো দে ওয়ার্ক নট এজ এ ইলেকট্রোকেমিক্যাল সেল তো ওই সেলটা ইলেকট্রোকেমিক্যাল সেলের হিসাবে ওটা কাম করবে না। এগুলো আমি উপরেও করেছিলাম তোমার কেস নাম্বার 1 কেস নাম্বার 2 দিয়ে একদম বুঝেছিলাম। তো ওইটাই আর কি সবসময় মনে রাখবা পজিটিভ থাকলে ই নটের ভ্যালু যদি পজিটিভ থাকে তখন যে দে ওয়ার্ক এজ এ ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে ইসি। আর যদি ই নটের ভ্যালু নেগেটিভ হয়ে যায় দে ডাজ নট ওয়ার্ক এজ এ ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে। এটা তোমার এক্সট্রা পয়েন্ট তুমি লেখলে না লেখলে না, ঠিক আছে। এখন যে আমরা দুটা জিনিসের কথা বলতাম যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা ডিফারেন্সটা কি দুটো ডিফারেন্সটা ইলেকট্রোপোটেনশিয়াল আর অ্যান্ড আরেকটা কী থাকবো পোটেনশিয়াল ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স হলো ইলেকট্রোড potential difference between two electrodes when no current is flowing through the cell। তো এটা আমরা পড়ছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু ইলেকট্রোড কি থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকে দুটো ইলেকট্রোডের মাঝে। তো এটা কী বল নো কারেন্ট উইল ফ্লো থ্রু দি সেল, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স যদি দুটো মিডিলে যদি থাকে দুটো ইলেকট্রোডের মিডিলে, দুটো ইলেকট্রন মানে এখানে যে একটা আসলো এখানে একটা আসলো, যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি থাকে তো নো কারেন্ট উইল ফ্লো থ্রু দি সেল, ঠিক আছে। এটার লেগে আমি কইছিলাম না যে যদি ইএমএফ থাকে আর পোটেনশিয়াল বিটুইন টু ইলেকট্রোড থাকে তো কী করবো, ইএমএফের কাম কি অপোজ করা। কারে অপোজ করবো? ফ্লো অফ ইলেকট্রনও অপোজ করবো। তো ফ্লো অফ ইলেকট্রন যদি অপোজ হয় তো কারেন্ট কী হবো, পাস হবো না। তো হোয়েন নো কারেন্ট ইজ ফ্লো থ্রু দ্য সেল ইএমএফের মধ্যে, ঠিক আছে। ইএমএফের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, ঠিক আছে। হে মানে অপোজিটভাবে এরা পোটেনশিয়াল ডিফারেন্স লাগাইবে। তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স লাগাই দিলা, ঠিক আছে, ভোল্টেজ বাড়ায় আপ ডাউন করে। ইএমএফ কী করবো, অপোজিট একটা পোটেনশিয়াল ডিফারেন্স রাখবো, যেমনি হে ওইটারে মোশনটারে মানে আটকে দিতে পারে। যেমনি ফ্রিকশন করলাম অল্প আগে, ফ্রিকশন যে কী করে মোশনটা অপোজ করে, সেম ইএমএফে কী করবো এখানে ইলেকট্রনিক ফ্লোগুলো অপোজ করবো। তো ওগুলো অপোজ করলে কী হবো, নো কারেন্ট ফ্লো হইব, ঠিক আছে। নেক্সট potential difference when current is flowing through the cell। বুঝছো এটা কী লিখলাম, মানে जो पोटेंशियल डिफरेंस लगाइबा तो करंट फ्लो करबो। ईएमएफ की है उल्टा ये तो अपोज करबो, এদিকে নো কারেন্ট হইব, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবা। 2 নম্বর এটা আমাদের পয়েন্ট হয়ে যাব সেমিকন্ডাক্টর যে সেল হইব, ঠিক আছে। সেমিকন্ডাক্টর সেলের মধ্যে ইএমএফটা যে হইব, সেমিকন্ডাক্টরের মধ্যে ইএমএফটা যে হইব এটা হইব ম্যাক্সিমাম ভোল্টেজ অবটেন করা হইব, অবটেন ফ্রম দি সেল। মানে আমরা একটা সেলের লিগা যত ম্যাক্সিমাম
ভোল্টেজ আমরা মানে আনতে পারি, ওইটা আমি সেমিকন্ডাক্টরের ইএমএফ দিয়ে আমি আনতে পারি, ঠিক আছে, অ্যাপ্লাই করে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজটা তো যে হইব ম্যাক্সিমাম, এখানে লিখে দেবে ম্যাক্সিমাম ভোল্টেজ, লিখে দেবা লেস দেন ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে। এখানে যে ওয়াটটা হইব এটা ক্যালকুলেটরে হইব, কেমনে কল করে দেব, এখানে যে ওয়াল ক্যালকুলেটরটা হইব একটা সেলের লিগা, ক্যালকুলেটরটা যে হইব ওইটা হইব ওয়ার্ক ডান অফ দি সেল, ঠিক আছে। ওয়ার্ক ডান অফ দি সেল কেমনে হইব, এটা হইব ইট ইজ ডিটারমাইন্ড বাই, কেমনে হইব, বাই দি হেল্প অফ ডেল্টা জি বা ই নোট সেল দিয়া আঙ্গ এটা বার করা হইব, ঠিক আছে। এখানে মনে রাখবা, এখানে ক্যালকুলেট হইব ইজ দি ম্যাক্সিমাম ওয়ার্ক ক্যালকুলেট ইজ দি ম্যাক্সিমাম, এখানে যে হইব ওয়ার্কটা হইব এটা ম্যাক্সিমাম ওয়ার্ক এখানে ক্যালকুলেট হইব, আর এখানে যে এটা হইব নেক্সট, এটা আমাদের কী হইব, ওয়ার্ক ডানটা এখানে যে হইব ওয়ার্কটা, এটা কী হইব, ওয়ার্ক ইজ লেস দেন ম্যাক্সিমাম ওয়ার্ক, পোটেনশিয়াল আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কটা যে হইব কম হইব, এখানে ওয়ার্কটা ক্যালকুলেট হইব ম্যাক্সিমাম ওয়ার্ক, যখন যে আপনাকে খুঁজুন না এই নোটে লিখে, তো এটা ম্যাক্সিমাম ওয়ার্ক এখানে কাম করে দেবে, ঠিক আছে। লাস্ট ইট ইজ responsible for the flow of steady current লিগা এটা রেসপন্সিবল হয়, এটা মানে এটা যে রেসপন্সিবল হয় কার লিগা, যে একটা সমান মাত্রা কারেন্ট দিবই আমরা, ঠিক আছে, সমান মাত্রা কারেন্ট দিব আমরা, মানে বুঝছো না, ইএমএফ কী করবো, অপোজ করবো কারেন্টের অপোজ করবো, কিন্তু এটা যদি বেশি হয়ে যায় তো পুরো আটকাই দিব, নো কারেন্ট, আর যদি অল্প কম থাকে তো একটা স্টেডিভাবে একটা কারেন্ট আপনার পাইতে পারেন, মানে একটা রেঞ্জভাবে এত কনস্ট্যান্টভাবে একটা কারেন্ট পাইতে পারেন, ঠিক আছে। আর বেশি হয়ে যেতে পারো বন্ধ, ঠিক আছে। নেক্সট এটা এখানে এটা এটা হবো কি, নট রেসপন্সিবল ফর, লিখে দিবা, আমি পুরো লিখতেছি সেন্টেন্সে, তুমি লাগলে লিখে দেবো, তোমার বোঝা লিখা, নট রেসপন্সিবল ফর স্টাডি কারেন্ট, ঠিক আছে, লিখে দেবো এখানে স্টাডি কারেন্ট, হ্যাঁ হয় না, পোটেনশিয়াল ডিফারেন্স দিয়া স্টাডি কারেন্ট যে পাবো ওটা কোনো গ্যারান্টি নেই, ইএমএফ কম বেশি করে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাইতে পারি, যেটা আমরা চাবো এতটুকু ফ্লো হয়, ঠিক আছে, দুটোই দরকার আমাদের, ঠিক আছে। তো এখান পর্যন্ত আমার ডিফারেন্স হয়ে গেছে, এটা